এই জায়গাটা অ্যাডভেঞ্চার সায়েন্স ফিকশন স্টোরি থেকে তোলা কোনো ক্লিপ নয়। এই জায়গাটা হচ্ছে ওয়ারিচোরা এবং এটি অবস্থিত মেঘালয়ে। সম্প্রতি ইনস্টাগ্রামে এটা খুব ফেমাস হয়েছে। আগের পর্বে আমরা আসামের দুধনই থেকে অ্যাডভেঞ্চার করে পৌঁছে গেছি ওয়ারিচোরা বাইকে। পর্বটি মিস করে থাকলে অবশ্যই দেখবেন, অদ্ভুত কিছু ল্যান্ডস্কেপ আর মারাত্মক কিছু অফরোডিং রয়েছে ওটাতে। আমরা স্টে করেছি দীপক হোমস্টেতে, আর আজকে সকালে আমরা এক্সপ্লোর করতে চলেছি ওয়ারিচোরার মেন ক্যানিয়নটাকে। খুব ডিটেলসে দেখাতে চলেছি রাস্তাঘাট, কি খরচ আসতে চলেছে, কিভাবে যাবেন, বাইক নিয়ে যাওয়া পসিবল কিনা, এবং সেইখানে বোটিং থেকে শুরু করে এন্ট্রি টিকিটের খরচ কি, এভরি সিঙ্গেল ডিটেলস থাকছে। আর তার সাথে বেশ অ্যাডভেঞ্চারাস একটা ট্রেক থাকছে। স্টে টিউনড। চলুন মূল গল্পে ফিরি। Hey, good morning everyone. Good morning once again from Warichora, Meghalaya. বাজে এখন সকাল 7টা। আমরা এখন প্ল্যান করছি বেরিয়ে ওয়ারিচোরার অ্যাকচুয়াল ক্যানিয়নটাকে এক্সপ্লোর করতে যাব। কালকে আমরা ছিলাম এইখানটায়। টেন্টগুলো দেখতে পাচ্ছেন, 3টে টেন্ট রয়েছে। তো আমাদের দুটোই অ্যাসাইন করা হয়েছিল মেনলি। এটাতে রিনা ছিল, ওইটাতে শ্রীরূপ আর ঋষভ, আর পাশের আরেকটা দেখতে পাচ্ছেন যেটা, ওটা খালি ছিল। তো বলে ম্যানেজ করি আমি ওটাই ছিলাম। বাকি লাগেজগুলো দেখুন সব বাইরে রাখা। টেন্টটাও তো জায়গায় ছিল না যে এত লাগেজ আমরা অ্যাকোমোডেট করতে পারি ভেতরে। এখানে ত্রিপলগুলো রয়েছে, এগুলো দিয়ে আমরা এই লাগেজগুলোকে ঢেকে দিয়েছিলাম। তো এইভাবে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করা হয়েছে। উপরে সেগুন গাছ, পাশে পুরো ফরেস্ট, কিন্তু অবস্থা খারাপ হয়েছে। রিনা, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? সরি, এক্সপিরিয়েন্স বলতে এমনি তো জঙ্গলের মধ্যে, অবভিয়াসলি তার মধ্যে কোনো ব্ল্যাঙ্কেট দেয়নি রাতে, স্লিপিং ব্যাগ দিয়েছিল। তো সকালে ওটাতে খুব কষ্টই হচ্ছিল অ্যাকচুয়ালি, ওটার ভেতরেও ঠান্ডা লাগছিল। তারপর সকালে উঠে অলমোস্ট 1.5 ঘন্টা লেগেছে বাথরুমের জল খুঁজতে। কারেন্ট নেই তো, ওদের কাছে জল ছিল না বাথরুমে, পুরো খালি ছিল। তো ওই বাথরুমে জল খুঁজে বাথরুমে যাওয়াটা আরেকটা স্ট্রাগল ছিল। মোটামুটি ওভারভিউ দিয়েই দিয়েছে, আমি এত ডিটেলসে বলার দরকার হলো না। এখানে একটা এক্সাম্পল দিই, এই যে নিচে ম্যাট রয়েছে, এর উপরে যেটা তোষক দিতে হবে সেইটুকুও দেয়নি। প্রত্যেকে স্লিপিং ব্যাগ দিয়েছে, কিন্তু অতটা ভালো স্লিপিং ব্যাগ ছিল না। আমি ওখানে যে শুয়েছি, পুরো র্যাপ আপ করার পরেও বেশ ঠান্ডা লাগছিল। এইখানটায় কালকে আমরা বসে আড্ডা মেরেছি। প্রচুর কাঠ দিয়েছিল, আমরা 200 টাকা দিয়ে বনফায়ার করিয়েছিলাম। তো প্রচুর কাঠ ছিল, আমরা এগুলো জ্বালিয়ে শেষ করে উঠতে পারিনি। আর সত্যি কথা বলতে অত রাতও জাগিনি, যে কারণে পুরোটা শেষ হবে। তো এখানে বসে জমিয়ে আড্ডা দিয়েছি। এখন সকালবেলা যেরকম বললাম ওয়ারিচোরার মেন ক্যানিয়নটাকে এক্সপ্লোর করতে যাবো। ওটা ছাড়াও এখানে একটা ফিশ স্যাংচুরি আছে, যেটা আমাদের খুব ভালো লেগেছে। কালকে মানে এখানে এসে লাগেজ গাড়িতে রেখে দিয়েই, মানে গাড়ি বলতে এনাদের একটা জিপ ছিল, তো জিপের মধ্যে রেখে দিয়েই আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি ফিশ স্যাংচুরিটাকে এক্সপ্লোর করতে। কিন্তু যতক্ষণে পৌঁছালাম সন্ধ্যা একটু নেমে এসেছিল, তো সেই রকম ভাবে পুরো ব্যাপারটাকে জমি ফটোগ্রাফি সবকিছু করে উঠতে পারিনি। বাট জায়গাটা খুব সুন্দর, একটা ন্যাচারাল পুল টাইপের রয়েছে ওখানে। জলটা একদম টলটলে সবুজাবো নীল যাকে বলে, সেখানটায় মানে ফাটিয়ে স্নান করা যাবে। বড় বড় মাছ রয়েছে, সবাই মুড়ি নিয়ে যায়, মুড়ি নিয়ে দিলে বেশ মাছগুলো এক জায়গায় এসে জড়ো হয়ে যায়। একটা জায়গা আছে একটু শ্যালো ওয়াটার, যেখানে সেইখানটা একটু দিলে মাছগুলো এক এক করে এসে পুরো ঝাঁক বেঁধে জমতেই থাকে। বাকি ওই দিকে হচ্ছে দীপকদা, মানে কি বলবো, অ্যাকোমোডেশন আমি রিয়েলি নট হ্যাপি। হিন্দি খুব কম বোঝে, তাই বেশি বলে লাভ হয় না। এইখান থেকে ওয়ারিচোরা অব্দি যাওয়ার জন্য আমরা বাইক নিয়েও যেতে পারি, কিন্তু যেটা শুনলাম সকালবেলা শিশির পড়ে যেহেতু প্রচন্ড, তাছাড়া বড় বড় গাড়িগুলো যায়, সেই মাটিটা একদম কাদা কাদা হয়ে থাকে, তাই বাইক নিয়ে যাওয়াটা খুব রিস্কি। আমরা এখান থেকে ভাবছি একটু রিল্যাক্সলি একটা গাড়ি বুক করব, ওনাদের থেকে 3000 টাকা নেবে। গাড়িতে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেটই দেখলাম, যেখান থেকে গাড়ি নেন, গাড়ি নিয়ে ওয়ারিচোরার মেন ক্যানিয়ন অব্দি যাওয়া, ওখানে 1 ঘন্টার মতো ট্রেক করতে হয়, 1.5 কিলোমিটার মতো ডিস্টেন্স, বাট খুব স্টিপ নাকি। তো ওটা ট্রেক করে তারপর গাড়ি নিয়ে ফেরা, ওই অবধি 3000 টাকা খরচা আছে, বোটিং এর চার্জ আলাদা। টাইম ফর ব্রেকফাস্ট। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি, আর তার সাথে সবার জন্য একটা করে ডিম। পুরি সবজির অপশনও ছিল, কিন্তু তাড়াহুড়ো এখন দেখলাম ম্যাগি বানিয়ে দিয়েছে, তাই আর পুরি সবজি ওইসব ঝামেলাই যাচ্ছি না, যা আছে খাও বেরোবো। উঠে গেছি আজকে আমাদের বাহনে, এটা করে আমরা ওয়ারিচোরার মেন ক্যানিয়নটায় যাচ্ছি। বাকি পাশের গুলো দেখলে আরো বেটার আইডিয়া পাবেন। প্রত্যেকটা এরকম, মানে আমি প্রথমে তো মালবাহী গাড়ি ভেবেছিলাম, তারপরে দেখলাম না, যাত্রী আর মাল দুটোই বাহন করবে এটা। এই যে জলের বোতল এগুলো সব ক্যারি করা হয়, দুটো আলাদা গ্রুপ রয়েছে, এনারাও যাচ্ছে। হ্যাঁ বাড়ি চলতে না, ऐसे मजे करेंगे, पिकनिक पिकनिक फील आएगा।
দাদা জিজ্ঞেস করলেন এমনি গাড়ির ভেতরেও দু একজন বসা যেত, আমি ভাবলাম যে আর আলাদা করে লাভ কি, এখানে ভিউটাও ভালো আসবে। ইটস আ ডিফারেন্ট টাইপ অফ মোটো ব্লগ। অলরেডি অফরোডিং স্টার্ট হয়ে গেছে। এই অভিজ্ঞতাটা আমি ভাবিনি, আমি ভেবেছিলাম গাড়ি বলতে নর্মাল ওই 4 সিটার 6 সিটার কিছু একটা হবে, বাট দিস ইজ যেন সিটারের বাবা। কার বাড়ি ফাড়ির ভেতর দিয়ে যাচ্ছি তো, দেখে মনে হচ্ছে এক্ষুনি কেউ একটা ডেকে নেবে ব্রেকফাস্ট করতে। সামনে চড়াই মারাত্মক, বেরিয়ে যাস না। আলাদাই তো। আচ্ছা, আমাদের ওখানে পৌঁছে প্রায় 1 ঘন্টার মতো ট্রেক করতে হবে। ডিস্টেন্স আমি এখনো জানি না, গিয়ে জিজ্ঞেস করে বলছি। এই যে রাস্তার কন্ডিশন, ওরে বাপরে বাপ, লিটারালি ধরে ঝুলে আছে, তাহলে পিছনে ছিটকে চলে যাবো। এখানে আপডেট করে দেবো আমরা এটা মোটরসাইকেল নিয়ে যাওয়ার মতো কিনা, যেহেতু ফার্স্ট টাইম আমরা রাস্তাটাও চিনতাম না, কেউ বলছেও না, জেনে নি আগে রাস্তাটা বুঝবো। আমরা এই রাস্তা দিয়ে এসছি, এখানে সে রাস্তাটা দুভাগ হচ্ছে, ডান দিকে ডমরিওয়াড়ি টু ওয়াড়িচোড়া, এইদিকে ঢুকে যাচ্ছি। এই পাশে একটা সাইনবোর্ড রয়েছে, কশন দেওয়া রয়েছে যেখানে আস্তে গাড়ি চালাতে, এই জঙ্গলে হাতি আছে। এটা জোরে চালাবে কি করে সেটাই ভাবছি। জোরে তো চালাতে হবে, তো রাস্তা দরকার। বাইক আসা খুবই চাপের আছে, যদি প্রপার অফরোডিং এর এক্সপিরিয়েন্স না থাকে আমি বলবো ওটাকে অ্যাভয়েড করতে, কারণ ওরে বাপরে, এক মিনিট, কারণ রাস্তাটা বিভৎস বাজে অবস্থা, হোমস্টে থেকে একদম খারাপ বলেনি, পুরো কাদা মাটিতে ভর্তি। তো সেখানে সিঙ্গেল বা পিলিয়ন নিয়ে তো খুবই চাপ, সিঙ্গেল আসো খুবই চাপই আছে। তো যদি কেউ হ্যাঁ বলে যে অ্যাডভেঞ্চার করবো, তাহলে এইবার দেখুন পুরো 55 ডিগ্রি, পুরো রোলার কোস্টার এটা। 3000 টাকায় অফরোডিং, জলের উপর দিয়ে আসা, এই বাড়ির থেকে ডজ করা, রোলার কোস্টার সব ইনক্লুডেড। বলবো যে 3000 টাকা যে নেয় ওয়ার্থ ইট। প্লাস এটা তো বড় গাড়ি, আমার মনে হচ্ছে আরো বেশি লোক নেয়, আমরা তো 4 জন রয়েছি। সামনে আবার বড় বড় গ্রাভেলস, বড় বড় পাথর ভর্তি। এটা থেকে দুটো প্রশ্নের উত্তর পাওয়া গেল। একটা হচ্ছে 8টা থেকে 2টো কেন এখানে খোলা রাখা হয়, কেন 2টোর পরে এখানে অ্যালো করা হয় না, আর দ্বিতীয় হচ্ছে কেন বাইক নিয়ে না আসাটাই বেটার। এখন হিসেব করে দেখলাম এখানে বাইক আসলে যা যা আমার জিনিসপত্রের ক্ষতি হতো, সার্ভিস করতে গেলে গাড়ির থেকে বেশি চার্জই পড়তো। মানে শুধু অফরোড প্ল্যান করেই আসে, যেখানে সারাদিন আমি শুধু অফরোডিং করবো একটু, তাহলে ঠিক আছে। আর সারাদিন মোটামুটি হাতে নিয়েই আসতে হবে, আর অনেক কিছুই হাতে নিয়ে আসতে হবে। ফাইনালি আফটার অল দ্য স্ট্রাগল, ওয়েলকাম টু ওয়াড়িচোড়া। এখান থেকে এন্ট্রি করছি, এখানে একটা ছোট্ট গেট রয়েছে, আর এদিকে আবার রাস্তা গিয়ে আছে। চলো ভাইয়া, বাই বাই বাই। ওখানে একটা ছোট্ট বাচ্চা ছিল, দূর থেকে আমাদের আবার বাই বাই করে দিল। ফাইনালি পৌঁছে গেছি। এইখানে হচ্ছে পার্কিং লটটা, আর এখানে হচ্ছে এন্ট্রির একটা ছোট্ট অফিস। পাশে নোটিশ দেওয়া রয়েছে, মোটামুটি ডিটেলস গুলো দেওয়াই রয়েছে। ওভারসিজ ট্যুরিস্ট, ফরেন ট্যুরিস্ট যদি হয় তাহলে 500 টাকা পার হেড, ডোমেস্টিক ট্যুরিস্ট যে ক্যাটাগরিতে আমরা পড়ছি 100 টাকা পার হেড, তার সাথে লোকাল ট্যুরিস্ট মানে এখানে যদি কেউ স্থানীয় হয় তাদের 20 টাকা পার হেড পড়ে। বোটিং ফি হচ্ছে 150 টাকা পার হেড, আর ক্যামেরা, ড্রোন এগুলো যদি ইউজ করা হয় সেক্ষেত্রে 50 টাকা করে পড়বে। বাকি কোনো গ্রাফিটি বানানো যাবে না দেয়ালে, স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ওয়াড়িচোড়ার এগেনস্টে। পার্কিং ফিস যদি 2 হুইলার নিয়ে আসেন 20 টাকা, 4 হুইলার নিয়ে আসলে 50 টাকা। আমি আগে শুনেছিলাম যে 2 হুইলার নিয়ে আসলে নাকি একটু চাপ আছে, এখানে দেখছি না, অ্যালাউড, কোনো চাপ নেই, শুধু ওই রাস্তাটা চ্যালেঞ্জিং। যদি ওটা আপনারা ম্যানেজ করতে পারেন, বাকি ऑल इज गुड। दादा आपका नाम क्या है? रहीम। ओके, यहाँ से कितना दूर है भैया? 1 किलोमीटर। ओके, ऐसा ही रास्ता है कि थोड़ा स्टीप क्लाइंब है क्या? तो नॉर्मल रास्ता है कि स्टार्ट क्लाइंब है? নর্মাল। ও এখানে খাওয়া দাওয়ার জায়গাও রয়েছে রে, আমরা তো এখানে সব ব্রেকফাস্ট করতে পারতাম। আগের দিন যেটা বলছিলাম ওইটার ইম্প্যাক্ট অলরেডি দেখতে পাচ্ছি, যে এখানে যখন টুরিস্ট বাড়বে লোকে নোংরা করতে শুরু করবে। প্রত্যেকটা জায়গায় লেখা রয়েছে ডু নট লিটার, কিন্তু মানুষকে বোতলগুলো নিয়ে যেখানে সেখানেই ফেলতে হবে। এই যেখানে যদি দেখাই ক্যান্ডির প্যাকেট, চামচ, আস্তে আস্তে শুরু হয়েছে। এই যে বোতল, এটা একটু তাও আনটাচ রয়েছে। আই হোপ কি খুব তাড়াতাড়ি এটা একটা লিটার ফ্যাক্টরি না হয়ে যায়। এবার আমরা চলেছি ওয়াড়িচোড়ার অ্যাকচুয়াল ক্যানিয়নটার দিকে, আর রাস্তাটা কিছুটা এরকম, পুরো জঙ্গল, আর প্রপার জঙ্গল।
এও একটা বাচ্চা ক্যান্টিন নিজেই খেয়ে যাচ্ছে। জলের একটা ছোট্ট পিট রয়েছে, এখান দিয়ে কোথা দিয়ে জল বেরোচ্ছে আর এটা বয়ে এই দিক দিয়ে চলে যাচ্ছে। আমি শুধু ভাবছি বর্ষাকালে তাহলে কি হয়। এই রুটগুলো দিয়ে এখানে সিঁড়ি তৈরি হয়েছে, বাকি একদম স্টিফ হয়ে নেমে যাচ্ছে, একদম পুরো নিচ অব্দি যাবে এবার। আমি শুধু ভাবছি বয়স্ক মানুষগুলো আসবে কি করে, 2 গাড়ি বয়স্ক মানুষ আসছে, তার মধ্যে বেশিরভাগ লোক লাঠি নিয়ে হাঁটে, মানে হাঁটার মতো ক্ষমতাও নেই। আবার স্কার্ট পরে এসছে, পুরোটাই ডাউন ক্লাইম আর বিশাল স্টিপ, এখান দিয়ে পুরো গিয়ে নিচে, ওই যে অনেকটা নিচে, অনেক নিচে নিচে এখনো জলের আওয়াজ পাচ্ছি আমরা। তোমরা কোথা থেকে এসছো? হুগলি, আলিপুরদুয়ার। কেমন লাগলো জায়গাটা? ওকে, থ্যাংক ইউ। তো রিভিউ দেখতেই পাচ্ছেন, কালকের থেকে শুরু করে যতজনকে জিজ্ঞেস করলাম সবাই একই কথা বলছে, দারুণ জায়গাটা। এখানে ইজি হয়ে গেছে ব্যাপারটা, আরামসে গ্রিপ পাচ্ছি। এতক্ষণ সবথেকে বড় চ্যালেঞ্জটা ছিল ধুলো, বাট বিশাল স্টিপ, মানে 45 ওন একটা 60 ডিগ্রি ইনক্লাইন্ড। অনেকের মুখে শুনেছি জায়গাটা বর্ষাকালে আরো সুন্দর লাগে, বাট বর্ষাকালে পৌঁছানোটা খুব চ্যালেঞ্জিং হবে। অলমোস্ট পৌঁছে গেছি, এখান দিয়ে অলরেডি জল, বোট সব দেখতে পাচ্ছি। লেটস গো, প্রিটি এক্সাইটেড। হ্যাঁ, and here goes the grand reveal. Welcome to Wadichora. বিউটিফুল ট্রান্সপারেন্ট ওয়াটার, তার সাথে খুব সুন্দর একটা নীলাভ আভা রয়েছে, ঠিক নীলাভ না, নীলাভ সবুজ আভা, একদম নিচে পাথরের শ্যাওলাগুলো অব্দি দেখা যাচ্ছে। খুব সুন্দর ওইটা। কালকের এত অফরোডিং, এত কষ্ট সব এবার সার্থক। এদিকে বোটগুলো রয়েছে, এটাই করে আমরা যাবো এই রাস্তায়। নিচটা খুব নরম, দাঁড়াতে আর একটু ব্যালেন্স লাগবে যা বুঝতে পারছি। পুরো ঢুকে যাচ্ছে তো পুরো, এ জল ঢুকছে। আরে তোমার শরীরটা অনেক ওজন তো, অনেক বাড়ি চড়ি। बोट शुद्ध केपे उठलो। दुजन हेल्प करছেন আমাদের। भैया आपका नाम क्या है भैया? हाँ, आपका नाम क्या है? सुदीन। सुदीन। आपका? आपका नाम क्या है? रुपिंदर। উইটনার। চলো। মাঝখানে সিটটা এসে বসলাম, ফ্রন্টটা যদি এরকম না হয় ঠিক জমছে না, দারুণ লাগছে। দুদিকে পুরো পাহাড় আর পুরো পাহাড়গুলো শ্যাওলায় ঢাকা। এদিকে ডিফারেন্ট কালার্স রয়েছে, আমি জানি না এটা কেন, আলাদা কোনো মস হবে হয়তো। এইখান থেকে ঢুকলাম যে ঠান্ডাটা আরো বেশি শুরু হয়ে গেল, শিশির করে উঠলো না কেমন, হরর মুভি এন্ট্রি। এই জায়গাটাতে ঢুকতেই কিছুক্ষণের জন্য মনে হলো পৃথিবীতে আছি তো, বা পৃথিবীতে এরকম সুন্দর জায়গা হতে পারে না, একদম বাড়িয়ে বলছি না। আশপাশের স্ট্রাকচার বা এই অরেঞ্জ কালারের শ্যাওলাগুলো বা পাথর থেকে বেরিয়ে আসা জল, পাথরের স্ট্রাকচার, এই শব্দটা অথবা এই জলের রং, নিচের এই পাথরগুলো সবই যেন মায়াবী। এই জায়গাটায় জলাধারটা শেষ হয়ে যাচ্ছে আর উপর থেকে একটা ঝোড়া নিচে আসছে, তিত্তির করে ঝর্ণার মতো পড়ছে। বিউটিফুল। তো ওখান থেকে নৌকাটাকে তুলে নিয়ে আবার বোধহয় পাথরের ওই পারে গিয়ে রাখবে। বাহ, এইটা জানতাম না তো। মানে নৌকাটাকে কাঁধে করে তুলে নিয়ে পাথরের ওপারে ফেলে বোধহয় আবার যাবে, তাই তো মনে হচ্ছে, কারণ এখান থেকে সবাইকে তো ফিরতে দেখছি না। আমি জাস্ট ভাবছি এখানে যদি ক্যাম্পিং করা যেত কিরম হতো। এইখানে এসে বোট আমাদের নামিয়ে দিল, লাইফ জ্যাকেটগুলো ফেরত নিয়ে নিল। আমাদের যেতে হবে এই দিকে। আমি জিজ্ঞেস করেছি ব্যাপারটা কি হচ্ছে, কিন্তু কেউ হিন্দি বোঝে না বা ইংলিশও বোঝে না, তো কি হচ্ছে বা কীভাবে ফেরত যাবো এখনো বুঝতে পারছি না। এই জায়গাটা স্বর্গীয়, বিউটিফুল।
উপর থেকে একটা ঝর্ণার মতো জল এইভাবে এসে নিচে পড়ছে, আর এইখান থেকেই মনে হচ্ছে যেন নদীটা সৃষ্টি হয়ে বয়ে চলেছে, কিন্তু অ্যাকচুয়ালি না, এখানে পাথরটা জাস্ট উঁচু বাদ দিয়ে বানানো যাতে এখানে জলের লেভেলটা উঁচু হয়। বাকি ওই দিকে আবার দেখছি একটা বোট দাঁড়ানো। এইবার বুঝতে পারলাম এই অবধি নৌকা এসে আপনাকে নামিয়ে দেবে, তারপর এইটুকু যদি হেঁটে আসেন এইখান থেকে একটা এক্সট্রা অ্যাডভেঞ্চার আছে, পার হেড 50 টাকা, ওনারা একদম ভেতর অব্দি নিয়ে যাবেন, তারপর আবার এখানে এসে ছেড়ে দেবেন, এসে আপনাকে নেক্সট বোটে উঠে ফিরতে হবে। এখন অব্দি এটুকু বুঝেছি, যদি কোনো রেক্টিফিকেশন থাকে এরপরে করছি। এই জায়গাটা এসে আমি একটু এনজয় করবো, কিন্তু একটু সময় লাগবে, আগে এই জায়গাটা এক্সপ্লোর করে আসি। এখানের অভিজ্ঞতাটা আমার পুরো আলাদা, পুরো বৃষ্টি হচ্ছে লিটারালি। আমি ভাবতাম লোকজন বোধ হয় বর্ষাকালে আসে, বাট না, যে সময় আসুন না কেন ভিজতে আপনাকে হবেই। এই যে ড্রোনের ব্যাগ, এখানে আমার ক্যামেরার ব্যাগ, ক্যামেরা সব ভেজা। আর সামনাটা দেখুন, এখান থেকে ট্রেক করে যাওয়া যাবে? भैया ऐसे क्या ट्रेक कर सकते हैं क्या? हाँ, पैदल जाना पड़ेगा? कितना दूर है? आगे आपको मर्जी है, कहाँ वो वाले करते नहीं ना। हाँ हाँ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার এখান থেকে ট্রেক করে আমরা এই সামনে অবধি যাব। শুনলাম ওখানে একটা লাগুন আছে, স্নান করবো ওখানে ভাবছি। চল, সবাই স্ট্রাগল করছে। এটা কোনোদিনও করতে পারবো ভাবিনি ঠান্ডায়, বাট এই জায়গাটা মিস করতে চাই না। সো 3, 2, 1। অস্বীকার করার জায়গা নেই, ঠান্ডা আছে মারাত্মক, বাট জলটা ক্রিস্টিন পুরো। বাড়িচোরার রূপে মন্ত্রমুগ্ধ হয়ে ওইখানকার জলে স্নান করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সবে নৌকায় উঠেছি এইবার হোমস্টে ফেরার জন্য। কিন্তু জানতাম না প্রকৃতি আমাদের জন্য তখনও আরও সারপ্রাইজ রেডি করে রেখেছে। তখন বাজে দুপুর 12টা, সূর্য ঠিক মাথার উপরে, আর ওই ক্যানিয়নের উপরের ফাটল থেকে তখন রোদ সোজা এসে পড়েছে ঝর্ণার উপরে। একই ঝর্ণার রূপ যে এতটা চেঞ্জ হয়ে যেতে পারে বা এরকম ছোট্ট ছোট্ট জলের বিন্দুগুলো অত সুন্দর লাগতে পারে আমার আইডিয়া ছিল না। অসাধারণ। স্নান করে ফিরে এসেছি আবার ওই প্রিভিয়াস স্পটটাতে, আর রোদ উঠে গেছে, জায়গাটা কিছু এরকম লাগছে। একটা প্রো টিপ, ঠিক দুপুর 12টার সময় যখন এখান থেকে সূর্যটা মাথার উপরে থাকে কিছুটা এরকম লাগে, আর এই জায়গাটা এরকম। ফাইনালি উপরে চলে এসেছি। বিশ্বাস করুন বিশাল কষ্ট হলো, কারণ নামাটা যতটা সহজ ছিল, একটু স্লিপ খাচ্ছিল পা, কিন্তু দমের ঘাটতি হয়নি। কিন্তু এতটা স্টিপ ক্লাইম, মানে 45 ডিগ্রির উপরে স্টিপ ক্লাইম, অলমোস্ট 50 ডিগ্রি 60 ডিগ্রির মতো ইনক্লাইন রয়েছে, তো সে জায়গাটা কষ্টসাধ্য ছিল। বাকি এখানে একটা দোকানে এসে দাঁড়িয়েছি, দোকান থেকে আমরা খাচ্ছি এখন লুচি, আর তার সাথে এটা কি জানো, পেঁপের সবজি না? এরা বললো খাবো না, তারপরে দেখছি এখন খেয়েই যাচ্ছে। আমার জন্য বাঁচিয়ে রাখিস রে ভাই একটু। বাকি এইখানে এক দম্পতির সাথে দেখা। আপনার নামটা একটু বলে দেবেন, আমি না ভুলে গেছি কালকে। জয়দেব সাহা। জয়দেব সাহা, আপনি একজন শিক্ষক তাই তো? হ্যাঁ হ্যাঁ। কি সাবজেক্ট পড়ান? আমি বাংলা। বাংলা পড়ান। আপনি? जाता साहा। কেমন লাগলো এখানটা? দারুণ লাগলো। আর ওঠার সময় মানে কষ্ট হয়েছে, কিন্তু ভালো লেগেছে। ওই যে বললাম, প্রকৃতির সঙ্গে ঘোরা। দ্য বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্ব। এখানে যদিও ডাউন ছিল, ক্লাইম্বটা তারপরে হয়েছে, বাট ব্যাপারটা ঘুরিয়ে ফিরিয়ে একই। এই যে এখানটা 10 টাকা করে এরকম বড় একটা লুচি, তার মধ্যে হচ্ছে পেঁপের সবজি, আর এটার মধ্যে মনে হয় ধনে পাতা দেওয়া রয়েছে। বাকি জলের বোতল রয়েছে, আর টুকটাক যে জিনিসগুলো খাওয়া যায় মোটামুটি।
বেরোবার আগে আরেকটা জিনিস চোখে পড়লো, প্রত্যেকটা যে বসার সিট গুলো এগুলোকে ডেকোরেট করা ডিফারেন্ট মাশরুমস দিয়ে। বাড়ি চড়ার এই পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। এরপরে আমরা চলেছি মেঘালয়ের আরও কিছু আনএক্সপ্লোর জায়গা এক্সপ্লোর করতে। সো স্টে টিউনড, আর এইভাবেই লাইক, শেয়ার অ্যান্ড সাপোর্ট করবেন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরের পর্বে আবার দেখা হচ্ছে। বাই।